শিক্ষার্থী, আজ আমরা সমানতার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের ক্লাসে আমরা সমানতার প্রথম পার্ট অর্থাৎ সমানতা কী এবং সমানতাকে যে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছিল সেই গাঠনিক সমানতা, শ্রেণীবিন্যাস এবং তার ব্যাখ্যাগুলো আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব সমানতার দ্বিতীয় পার্ট অর্থাৎ স্টেরিও সমানতা নিয়ে। এইখানে দেখো আমরা এখানে লিখে রাখছি স্টেরিও সমানতা সম্পর্কে আমরা আলোচনা করব। এই স্টেরিও সমানতা কী এবং কত প্রকার হয়। গ্রিক স্টেরিও শব্দের অর্থ হলো ত্রিমাত্রিক বিন্যাস। বিভিন্ন পরমাণু মূলকের চতুর্যোজী কার্বন পরমাণুর ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় স্টেরিও সমাণু। মানে কার্বন পরমাণুর চতুর্যোজতা ভিন্নতার স্থান অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে আমরা সমানতাটা পাবো সেই সমানতাকে বলা হয় স্টেরিও সমাণু। এই স্টেরিও সমানতাকে আমরা দুটো অংশে বিভক্ত করে থাকি। একটা সমানতা হলো আলোক সমানতা আর আরেক প্রকার সমানতা হলো জ্যামিতিক সমানতা বা সিস টার্ন সমানতা। তাহলে যেহেতু সমানতার এই স্টেরিও পার্টটা অনেকটা বড়, সেই জন্য আমরা এই সমানতাকে ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি যেন তোমরা সহজে এই বিষয়টাকে খুব সহজে বুঝে নিতে পারো। আর সেই আলোকপাতের জন্য আমরা আজকের শুধুমাত্র আলোচনা করব হলো আলোক সমানতা কি এবং এই আলোক সমানতা কিভাবে সৃষ্টি হয় এবং আলোক সমানতার মধ্যে কি কি শর্তগুলি প্রয়োজন হয় এবং এই আলোক সমানতার জন্য আমরা যদি কোনো যৌগ দেই তাহলে কিভাবে বুঝতে পারবো যে এই যৌগটার মধ্যে আলোক সমানতা সৃষ্টি হয়। তাহলে চলো আমরা আলোচনা করি যে আলোক সমানতা কি। তাহলে আলোক সমানতা বোঝার আগে আমাদেরকে দরকার হলো যে কাইরাল কার্বন বুঝতে হবে এবং এক সমতলীয় আলো বুঝতে হবে। তাহলে এই দুইটা বিষয়কে যদি আমরা ভালোভাবে বুঝি অর্থাৎ কাইরাল কার্বন এবং এক সমতলীয় আলো, তাহলে আমাদের আলোক সমানতা বোঝা হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে আলোক সমানতা বলতে কি বোঝায় সেই জিনিসটা বলছি। যেহেতু সমানতা মানে হলো একই আণবিক সংকেত থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন, এই জিনিসটা আমরা জানি। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে দুটি কনফিগারেশন পরস্পরের উপরে অউপরিস্থাপনীয় প্রতিবিম্বের ন্যায় আচরণ করে, তখন তাদেরকে একে অপরের আলোক সমাণু এবং তাদের এই বিষয়টাকে বলা হবে আলোক সমানতা। তাহলে আমরা এখানে কি কথা বললাম দেখো, একই আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের ভিন্নতার ফলে দুই ধরনের কনফিগারেশন সমবর্তিত আলোর তলকে, এই যে আমরা সমবর্তিত আলোর তল মানে হলো এক সমতলীয় আলো, এই সমবর্তিত আলোর তল যদি পরস্পরের সাথে অর্থাৎ অপরিস্থাপনীয় প্রতিবিম্ব, তাহলে অপরিস্থাপনীয় প্রতিবিম্ব মানে কি দেখো, এই হাতটাকে যদি আমরা এই হাতের মধ্যে রাখি তাহলে সম্পূর্ণরূপে উপরস্থাপনীয় হয়ে গেল, আর যদি আমরা এটাকে এটার উপরে রাখি তাহলে এটাকে বলা হবে অউপরিস্থাপনীয় প্রতিবিম্ব। তার মানে সমবর্তিত আলোর তলকে যখন আমরা দুটি কনফিগারেশনকে পরস্পরের উপরে অউপরিস্থাপনীয় প্রতিবিম্বে নিয়ে আচরণ করাবো, তখন তাদেরকে একে অপরের যে আলোক সমাণু এবং তাদের এই বিষয়টাকে বলা হবে আলোক সমানতা। তাহলে এই আলোক সমানতার মধ্যে আমাদের সমবর্তিত আলো মানে হলো এক সমতলীয় আলোটা বুঝতে হবে এবং কাইরাল কার্বন বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা একটু জেনে নিই আসলে এক সমতলীয় আলোটা কি। তাহলে যেহেতু সমবর্তিত আলোর তলকে সে ডানে বা বামে ঘোরাবে, তাহলে সমবর্তিত আলোটা আমাদের আসলে প্রয়োজন আগে যে সমবর্তিত আলোটা বলতে আমরা এখানে কি বুঝি। তাহলে সমবর্তিত আলো হলো যে যখন আমরা কোনো সাধারণ আলোক রশ্মিকে একটা উপযুক্ত টিউবের ভিতর দিয়ে মানে একটা ছাঁকনির ভিতর দিয়ে আমরা প্রতিসরিত করব, যেখানে অসংখ্য সমতল রয়েছে, এই অসংখ্য সমতলকে যখন লম্বভাবে স্পন্দিত করব, তখন এই সাধারণ আলোকরশ্মিকে যখন আমরা একটি ছাঁকনির ভিতর দিয়ে প্রবাহিত করব, তখন আলোকরশ্মি যখন একই সমতলে বের হয় তখন তাকে বলা হয় এক সমতলীয় আলো। আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারি। যখন এখানে দেখো আমরা এখানে বিভিন্ন উৎস থেকে আলোটা নিতে পারি, এই উৎস থেকে যখন আমরা এই সাধারণ আলোকরশ্মিটাকে আমরা একটা ছাঁকনির ভিতর দিয়ে প্রবাহিত করব, অর্থাৎ পোলারাইজিং ফিল্টার আমরা এখানে দিয়ে দিলাম। এই পোলারাইজিং ফিল্টারের পরে আমরা এখানে রেখে দিলাম পোলারাইজিং টিউব। এই টিউবের মধ্যে কাইরাল দ্রবণ আছে। এই কাইরাল দ্রবণকে যখন আমরা এক সমতলীয় আলোর মধ্য দিয়ে প্রবাহিত করব, তখন এই আলোকরশ্মিটা অর্থাৎ ডান দিকে ঘোরাবে এবং বাম দিকে সম অনুপাতে ঘোরাবে। এই জন্য দেখো আমরা এখান থেকে দেখাই দিচ্ছি যে সমতলীয় আলোর আবর্তন যখন ডান দিকে ঘুরবে তখন এই সমবর্তিত আলোর তলের মান হবে ডান দিকে ঘোরানোর পরে +2.24 ডিগ্রি, আর যদি বাম দিকে ঘোরায় মানে লিভার দিকে হয় তাহলে সেটা হবে -2.24 ডিগ্রি।
তারপরে আমাদের চোখের মধ্যে প্রতীয়মান হবে যে আসলে আলোটা কিভাবে সে ঘুরছে, অর্থাৎ ডান দিকে ঘুরছে না বাম দিকে ঘুরছে। তাহলে এখান থেকে একটু খেয়াল করো যে আমরা এখন আসলে পোলারাইজিং টিউবের মধ্যে আমরা রাখবো যে দ্রবণটাকে আমি রাখতে চাচ্ছি। তাহলে কাইরাল কার্বন সংযুক্ত এখানে দ্রবণ রাখবো, আমরা পরে আসবো কাইরাল কার্বনটা কি। তাহলে কাইরাল কার্বনের যখন আমরা দ্রবণকে পোলারাইজিং টিউবের মধ্যে রাখবো তখন এই আলোকরশ্মিটা এর ভিতর দিয়ে যখন প্রবাহিত হয়ে যায় তখন এই সমবর্তিত আলোর তলকে সে এখানে ডান দিকে এবং বাম দিকে ঘোরায়। এই ডান দিকে যখন ঘোরায় তখন তার আবর্তন মাত্রা হয় 2.24 ডিগ্রি, আর যখন বাম দিকে ঘোরায় তখন হবে -2.24 ডিগ্রি। এই জন্য দেখো সম অনুপাতে তারা এখানে ঘুরেছে, অর্থাৎ ডান দিকে হলো প্লাস মানে এটাকে ডেক্সটো বলা হয়, আর যখন বাম দিকে ঘুরবে তখন হবে মাইনাস মানে লিবো -2.24 ডিগ্রি। এই যে দুই ধরনের আবর্তন ঘুরলো, এই দুই ধরনের আবর্তনের ফলে আমরা ডেক্সটো এবং লিবো পেয়ে থাকি। এভাবে সমবর্তিত আলোটাকে আমরা জানা থাকতে হবে। তাহলে বিভিন্ন সমতলে থাকার পর যখন একটা ক্যাপিলারি যখন আমরা পোলারাইজিং টিউবের ভিতর দিয়ে যখন আমরা কাইরাল সংযুক্ত দ্রবণকে প্রবাহিত করব তখন আলোকরশ্মিটা বিভিন্ন অনুপাতে আবর্তিত হয়ে থাকবে। তখন ওই সাধারণ আলোকরশ্মিটা যখন আমাদের মানে প্রবাহিত হয়ে যায়, বিচ্ছুরণ হয়, তখন আমরা সেটা আসলে বুঝতে পারি যে এক সমতলীয় আলো। তাহলে এখন আমরা চলে আসি যে আসলে এই আলোক সমানতা বোঝার জন্য যেহেতু আমাদের এই এক সমতলীয় আলো ছিল এবং কাইরাল কার্বন ছিল, সেই জন্য আমরা এক সমতলীয় আলোটা বুঝে নিলাম যে এক সমতলীয় আলোটা কি, এবং তারপরে আমরা এখন জানবো হচ্ছে কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন সম্পর্কে আমরা জানি যে আসলে কাইরাল কার্বন বলতে এখানে কি বোঝায়। তাহলে কাইরাল কার্বনটা যদি জানি তাহলে আমাদের জ্যামিতিক সমানতার আলোক সমানতার এই বিষয়টা আমরা জানতে পারবো। তাহলে কাইরাল কার্বন হলো যখন একটা যৌগ আমরা এরকম একটা যৌগ লিখলাম, দেখো এইরকম আমরা একটা যৌগ লিখলাম, সেই যৌগটা আমরা ধরে নিলাম সেই যৌগটা আছে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমরা এখানে লিখে দিলাম ল্যাকটিক অ্যাসিড। দেখো একটা যৌগ দিয়ে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবো, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে কাইরাল কার্বন আসলে কোনটা। একটি কার্বন পরমাণুর সাথে যদি চারটি ভিন্ন পরমাণু অমূলক, তা তোমরা একটু খেয়াল করো, যেমন দেখো একটা কার্বনের সাথে যখন আমরা চারটা ভিন্ন ভিন্ন জিনিস দিয়েছি, অর্থাৎ এই কার্বনের সাথে দেখো CH3 আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোক্সিল মূলক আছে, কার্বক্সিল মূলক আছে। তাহলে একটা কার্বন পরমাণুর সাথে যখন চারটা ভিন্ন পরমাণু মূলক থাকে তখন উক্ত কার্বনকে বলা হয় কাইরাল কার্বন, আর এই যৌগটার নাম হচ্ছে কাইরাল যৌগ। এবং এই তলটাকে বলা হবে কাইরাল তল, এবং এই পুরো কেন্দ্রটাকে বলা হবে কাইরাল কেন্দ্র। তাহলে তিনটা জিনিস আমরা একসাথে শিখব যে কোনো জৈব যৌগের অণুতে একটা কার্বন পরমাণুর সাথে যখন চারটা ভিন্ন পরমাণু মূলক থাকবে তখন উক্ত কার্বনকে বলা হবে কাইরাল কার্বন, যৌগটাকে বলা হবে কাইরাল যৌগ, কেন্দ্রকে বলা হবে কাইরাল কেন্দ্র। ওকে, তাহলে এই যে আমরা আলোক সমানতার কথা বললাম যে সমবর্তিত আলোর তলকে সে পরস্পরের অপরিস্থাপনীয় প্রতিবিম্বে নিয়ে আচরণ করবে, তার মানে এই দুইটা হলো পরস্পরের উপর উপস্থাপনীয় আর এটা হলো পরস্পরের অপরিস্থাপনীয় প্রতিবিম্বে নিয়ে যদি আচরণ করে তখন আমরা বুঝতে পারবো যে এই যৌগটা হচ্ছে কি, যে আলোক সমানতা সৃষ্টি করবে। তাহলে আলোক সমানতা হওয়ার জন্য আমাকে কতগুলি শর্ত পূরণ করতে হবে। সেই প্রথম শর্তের মধ্যে হলো যে আলোক সমানতা হতে গেলে অবশ্যই কাইরাল বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। যে কথাটা আমরা বলছি যে একটা জৈব যৌগের মধ্যে যখন চারটে ভিন্ন পরমাণু অমূলক থাকবে একটা কার্বনের সাথে তখন ওই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন থাকতে হবে মানে অপ্রতিসম কার্বন থাকতে হবে। যৌগটিতে কোনো কেন্দ্র, তল, অক্ষ প্রতিসাম্য থাকা যাবে না, মানে একই রকম কোনো বাধা থাকা যাবে না। 2, যৌগটিকে আলোক সক্রিয় হতে হবে। যৌগটিকে কি হতে হবে? আলোক সক্রিয় হতে হবে। এখন এদের মধ্যে দুই ধরনের কনফিগারেশন আমরা পাবো। ওই কনফিগারেশন যদি পরস্পরের উপরে অসমাপতিত হয় তাহলে আমরা এখান থেকে দেখো আলোর প্রতি আলো আমরা এখানে একটা স্তর দিচ্ছি যেন সহজে আমরা এখান থেকে দেখাতে পারি। এখানে আমরা দর্পণ রাখলাম, তাহলে এই দর্পণের মধ্যে আমরা এখান দিয়ে দিলাম CH3, এখানে আমরা দিলাম OH এই পাশে দিলাম, হাইড্রোজেন টাইপ এই পাশে দিলাম আমরা CH3। তাহলে দেখো একই রকম দর্পণের উপর অপরিস্থাপনীয় প্রতিবিম্বের নিয়ে যখন আচরণ করে, দেখো এটা OH এখানে ডান দিকে আছে এই জন্য আমরা লিখবো D+ ল্যাকটিক অ্যাসিড, আর এটা বাম দিকে আছে এই জন্য লিখবো - ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ এখান থেকে হলো লিবো, তাহলে L ল্যাকটিক অ্যাসিড। এই যে আমরা দেখতে পেলাম যে দুইটা কনফিগারেশন আছে, এই দুইটা কনফিগারেশন যদি অসমপতিত হয় তখন তারা অবশ্যই আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমরা যে শর্তগুলো বললাম সেই শর্তগুলো কি কি আরেকবার একটু বলে দিচ্ছি, যে যৌগটিতে কাইরাল বা অপ্রতিসম কার্বন থাকতে হবে, যৌগটি আলোক সক্রিয় হতে হবে, যৌগটিতে কোনো কেন্দ্র, তল, অক্ষ প্রতিসাম্য বা একই রকম
প্লেনেট অবস্থায় থাকা যাবে না। আর যৌগটিতে যখন এই কনফিগারেশনগুলো থাকবে অবশ্যই এরা অপরিস্থাপনীয় প্রতিবিম্বের ন্যায় আচরণ করতে হবে এবং সমবর্তিত আলোর তলকে তারা অবশ্যই ডানে বা বাম দিকে ঘোরাতে হবে। তাহলেই আমরা একটা যৌগ আলোক সক্রিয়তা ব্যাখ্যা করতে পারবো। যদি কোনো বলে দেওয়া থাকে যে ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সমাণু ব্যাখ্যা করো, তাহলে আমরা এই শর্তগুলো দিয়ে অবশ্যই পূরণ করে দিব। তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা বিশ্লেষণ দেখতে পারি, এই যে ডেক্সটো এবং লিবো, তাহলে এই যে একটা আলোক সমাণুর একই এই যৌগের দুই আলোক সমাণুকে একে অপরের বলা হয় এনানসিওমার। তাহলে এটাকে বলা হবে এনানসিওমার বা এনানসিওমর্ফ, বা এটাকে আমরা এন্টিপডও বলে থাকি। তাহলে দেখো যেহেতু এটার একে অপরের বিপরীত, তাহলে একই যৌগের দুই আলোক সমাণুকে পরস্পরের এন্টিমার অথবা এনানসিওমার অথবা এনানসিওমর্ফ বলে। তাহলে এখান থেকে আমরা দেখো একটা উদাহরণের মাধ্যমে আরেকটা বিষয় জানতে পারলাম যে এই ডেক্সটো এবং লিবো, অর্থাৎ এই যে ডান দিকে ঘুরলো বা বাম দিকে ঘুরলো আলোক চক্রের এরকম দুই আলোক সমাণুকে একে অপরের এনানসিওমার বা এনানসিওমর্ফ বা এন্টিপড বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় জানবো, এই যে দুইটা আমরা যে সমানতা এখান থেকে পেলাম, ডি ল্যাকটিক অ্যাসিড মানে ডেক্সটো ডান দিকের ঘূর্ণন, এটা বাম দিকের ঘূর্ণন, এই জন্য আমরা এটা লিবো লিখছি। তাহলে এই দুইটাকে যখন সমমোলার অনুপাতে মিশ্রিত করব তা প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিড বলা যাবে। অর্থাৎ এটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ বা রেসিমাইজেশন বা রেসিমিকরণ। অর্থাৎ এই যে আমরা ডেক্সটো ল্যাকটিক অ্যাসিড পেলাম, অর্থাৎ ডান দিকের ঘূর্ণন আর বাম দিকের ঘূর্ণন, এনানসিওমারের এই ডান দিকের ঘূর্ণন এবং বাম দিকের ঘূর্ণন অর্থাৎ ডেক্সটো এবং লিবো এই দুইটার সমমোলার সমাণবিক মিশ্রণটাকেই বলা হয় রেসিমিক মিশ্রণ অথবা রেসিমাইজেশন অথবা রেসিমিকরণ, অথবা এটাকে আমরা ডিএল প্লাস মাইনাস মিশ্রণও বলে থাকি। অর্থাৎ রেসিমিক মিশ্রণ মানেই হচ্ছে ডিএল প্লাস মাইনাস মিশ্রণ। তাহলে আমরা এখানে যৌগটা যেহেতু ল্যাকটিক অ্যাসিড দিয়েছি সেই জন্য এটাকে আমরা ডিএল প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিড বলছি। অর্থাৎ ডিএল প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এখানে একটা রেসিমিক মিশ্রণের প্রকৃষ্ট উদাহরণ। তাহলে যখন এই ডেক্সটো এবং লিবো এর সমমূলার মিশ্রণটা আমরা পাবো তখন এটাকে বলা হবে রেসিমিক মিশ্রণ বা রেসিমাইজেশন অথবা রেসিমিকরণ। তাহলে এখন দেখো এই যে দুইটা রেসিমিক মিশ্রণ আমরা এখানে পেলাম সমমূলার মিশ্রণে, কখনো যদি তাদের মধ্যে দুইটা ভিন্ন কাইরাল কার্বন থাকে তখন তারা পরস্পরের উপর দর্পণ প্রতিবিম্ব হয় না, তখন এই ধরনের যৌগকে বলা হবে ডায়াস্টেরিওমার। তখন আমরা এই সমানতাকে বলতে পারবো ডায়াস্টেরিওমার। যখন আমরা এরকম যদি কোনো যৌগ দেখি, ডায়াস্টেরিওমার মানে কি দুটি অসদৃশ কাইরাল কার্বন সংযুক্ত। তাহলে আমরা এখান থেকে দেখো, এখান থেকে ব্রোমিন দিলাম, এখানে হাইড্রোজেন, এখান থেকে আমরা ক্লোরিন দিলাম, এখানে আমরা হাইড্রোজেন দিলাম, আর এখানে আমরা সিএস দিলাম। তাহলে এই যে যৌগটা আমরা লিখলাম, এই যৌগটা আরেকটা যৌগ যদি আমরা লিখি, দেখো CH3, এখানে এইচ দিলাম আমরা, এখানে বিআর দিলাম, এখানে আমরা দিলাম হলো সিএল, এটা আমরা দিলাম এইচ, আর এখানে আমরা দিলাম CH3। তাহলে এটার কখনো দর্পণ প্রতিবিম্ব নয়, এটার কখনো দর্পণ প্রতিবিম্ব হবে না। তাহলে যখন দর্পণ প্রতিবিম্ব না হয় তখন এটাকে পরস্পরের কি বলা হবে ডায়াস্টেরিওমার, মানে একটা আরেকটার দ্বি অংশ দুইটা সমাণু, তখন এটাকে বলা হবে আমরা কি বলবো ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। আবার অনেক যৌগ রয়েছে যে যৌগগুলো হচ্ছে একটা অংশ আরেকটা অংশের ঠিক সেম থাকে এবং দর্পণ উপস্থাপনীয় হয়ে যায়। তাহলে এই ধরনের যৌগকে বলা হবে মেসো যৌগ। তাহলে আমরা এরকম একটা যৌগ লিখি, টার্টারিক অ্যাসিড আমরা এখান থেকে লিখতে পারি। দেখো এই যৌগটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তাহলে এই যৌগটা দেখো প্রথম যে অংশ আছে দ্বিতীয় অংশের মতো সেম। তাহলে একটা অংশ যদি আরেকটা অংশের অনুরূপ হয় এবং এদেরকে পরস্পর যদি ভাগ করা যায়, পৃথক করা যায় এবং যৌগটি যদি আলোক নিষ্ক্রিয় হয় তখন এদেরকে বলা হবে মেসো যৌগ। তাহলে এই যৌগটার নাম হলো মেসো যৌগ, যারা যৌগের প্রতি আলোক নিষ্ক্রিয়। তাহলে আলোক নিষ্ক্রিয় এই ধরনের যৌগগুলো হচ্ছে যেগুলো আমরা পাচ্ছি যে একটা অংশ আরেকটা অংশের ঠিক কীরকম হবে
যে দুইটা অংশকে আমরা একই অংশে পাবো, অর্থাৎ একটা অংশ আরেকটার উপরে ঠিক সেম উপরে স্থাপনীয় হয়ে যায় এবং আলোক নিষ্ক্রিয় হয়, তখন এই ধরনের যৌগগুলোকে বলা হয় ম্যাচো যৌগ। তাহলে আজকের এই যে আলোক সমানতার পার্টগুলো ছিল সেই অংশটা আমরা সঠিকভাবে পড়ে নিয়েছি। তোমরা আশা করি ভালোভাবে এক্সারসাইজ করবে, আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এরকম আরও ভালো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং আমার সাথেই থাকবে। তোমরা ভালো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।